সেন্টারমণির কাছের দেয়ালগুলো ভাঙা, কাঁচগুলো ছিটকে পড়ে আছে ফ্লোর জুড়ে। আরিফের ক্লান্ত দৃষ্টি খুঁজে বেড়াচ্ছে তার ময়না পাখিকে। কোথায় সে? আরিফ তাকে কেন দেখতে পাচ্ছে না? আরিফ ধীর পায়ে এগোতে এগোতে দেখতে পায় সোফার সামনে মৃতের দেহের মতো পড়ে আছে মায়ার দেহ। আরিফ দৌড়ে যায় মায়ার কাছে। আরিফ বসে পড়ে ফ্লোরে মায়ের মাথার কাছে। মায়ের মাথা নিচের কোলে নিয়ে বসে। মায়ের মুখের দাগগুলো দেখে আরিফের রুহ কেঁপে ওঠে। আরিফ মায়াকে ডাকতে থাকে, মায়া, এই মায়া, কি হয়েছে তোর? দেখ আমি আসছি। মায়া, এই মায়া, চোখ খোল। মায়া, বেশি ব্যথা পাইছিস কলিজা? মায়া ক্ষতস্থানে আলতো হাত বুলিয়ে দিয়ে বলে আরিফ। হঠাৎ আরিফ মায়াকে পাশ কোলে করে নেয়। সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে উঠতে মায়াকে উদ্দেশ্য করে বলে, ম্যাক। আরিফ কথা শেষ করার আগে ম্যাক বলে, তুই যা, আমি দেখছি। আরিফের লোকজনের বের করতে 1 ঘন্টার সময় লাগেনি। কে সেন্টারমণিতে হামলা করেছিল তা বের করতে হবে। ক্যাকেল আরিফের পুরনো শত্রু, সেই হামলা করছিল। এর সাথে দিয়েছিল আরিফের সিকিউরিটি গার্ডের সকলে। তারা যে ইচ্ছে করেছিল তা নয়, তাদের পরিবারের সকলকে জিম্মি করে তাদেরকে এই কাজের জন্য রাজি করানো হয়েছে। না হলে তারা কেন শুধু শুধু নিজের জান নিয়ে খেলবে? আরিফের সাথে বেইমানি করলে তাদের মৃত্যু অনিবার্য। তবুও নিজেদের পরিবারের জান বাঁচাতে তাদের এই কাজ করতে হয়েছে। পরিবার বাঁচলেও তাদের রক্ষে নেই। প্রতিটা গার্ডের মৃত্যু হয়েছে আজ আরিফের হাতে। আরিফ বলেছিল, আজ মায়ের কিছু হলে সবাইকে জয় করবে। সবাইকে না করলে এর পিছনের লোকগুলোকে করেছে। নিজ হাতে তার কাস্টমাইজ করা প্রপার্টি দিয়ে কয়েকটা যেভাবে গরু জয় করে ঠিক সেইভাবে মানুষগুলোকে জয় করেছে। আরিফের পুরো শরীর মানুষের রক্তে ভিজে আছে। শরীর বেয়ে ঘামের মতো মানুষের রক্ত ঝরছে। আরিফ নিজের মার্সিডিজ গাড়ির সর্বোচ্চ গতিতে চালিয়ে যাচ্ছে ক্যাকেলের বাড়ির উদ্দেশ্যে। যখন থেকে শুনেছে এসব কিছু ক্যাকেল করেছে, রাগে তার পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছে। আজ হয় ক্যাকেল এই দুনিয়ায় থাকবে, নয়তো সে। আজকে আরিফের হাতে ক্যাকেলকে মরতেই হবে। আরিফের গাড়ির পিছনে আরো 6টি কালো রঙের গাড়ি। তাদের গাড়িরও গতি সর্বোচ্চ। তাদের গাড়ি এসে থামলো একটি বিলাসবহুল বাড়ির সামনে। তাদের গাড়ি থামতেই ক্যাকেলের লোকজন তাদের হামলা করতে চাইলেও আরিফের লোকজন বেশি থাকায় তারা পিছু পা হয়। আরিফ রাগে হেঁটে যাচ্ছে আগে আগে। তার পিছনে রিক, ম্যাক, জুলিয়ান ও নিকি এবং তাদের চারপাশে বন্দুক হাতে তাদের লোকজন। বাড়ির ভিতরে ঢুকেতে শুরু হয়ে যায় এক প্রকার যুদ্ধ। ক্যাকেলের বাড়ির আসবাবপত্রগুলো গুলির আঘাতে ভেঙে চুরে ছিটকে পড়তে থাকে। আরিফ চিৎকার করে ক্যাকেলকে ডাকতে থাকে, ক্যাকেল মাদার ড্যাশ, কই তুই? কালকেই ক্যাকেল, কই তুই? ক্যাকেল। আরিফ এদিক তাকালে ক্যাকেলের ছোট ভাইকে দেখতে পায় হুইল চেয়ারে বসে থাকতে। ক্যাকেলের পরিবার বলতে ওর ছোট বোন ও ভাই, এছাড়া আর কেউ নেই। আরিফ হাত ইশারা করলে তার দলের লোকজন বন্দুক থামায়। আরিফ তার হাতে থাকে চাপাটি ঝুলিয়ে ধীর পাশে হেঁটে যায় ছেলেটির দিকে। ছেলেটি আরিফের দিকে তাকিয়ে ভয়ে রীতিমতো কাঁপছে। তার চোখ দুটো কঠোর থেকে বের হয়ে আসার উপক্রম। ছেলেটা শারীরিকভাবে প্রতিবন্ধী, জন্ম থেকেই হাঁটতে পারে না।
আরিফ ধীর পায়ে গিয়ে ছেলেটির পায়ের কাছে বসে পড়ে। তার হাতে থাকা চাপাতিটি রাখে ছেলেটির হাতের উপর। রক্তে মাখা সেই চাপাতি দেখে ছেলেটি ভয়ে আরো কেঁপে ওঠে। ছেলেটির বয়স কতই আর হবে, 17। এর উপর সে শারীরিকভাবে অসুস্থ। ভয় তাকে সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলে। আরিফকে দেখেও তার ভয় লাগছে। আরিফের পুরো শরীর রক্তে ভেজা। মানুষের রক্ত দেখে মনে হচ্ছে রক্ত দিয়ে গোসল করে এসেছে। আরিফ মাথা নিচু করলো, এতে তার চুলগুলো চেহারা থেকে ফেলল। আরিফ যেই না ছেলেটির গায়ে হাত রাখে, ছেলেটি ভয়ে চিৎকার করে ওঠে। আরিফ গাঢ় কণ্ঠে প্রশ্ন করে, তোর ভাই কই? ছেলেটি ভয়ে ভয়ে জবাব দেয়, আমি জানি না। অবশ্যই জানিস, বল কোথায় ও? ভয়ে ছেলেটি কান্না করে দিয়েছে। কান্নারত কণ্ঠে বলে, ভাইয়া আমি সত্যি জানি না। ক্যাকেল ভাইয়া কোথায়? আরিফ মুখ তুলে তাকায় ছেলেটির দিকে। আরিফের চোখ রাগে রক্তিম বর্ণ ধারণ করেছে। আরিফ এক হাতে ছেলেটির বাহু শক্ত করে ধরে, বল কোথায়? কান্নারত কণ্ঠে ছেলেটি, আমি সত্যি জানি না। জানিস না? জানিস না বলি রাগে গিজ গিজ করতে করতে উঠে দাঁড়ায় আরিফ। ম্যাকের দিকে হাত বাড়াতেই ম্যাক একটি রাইফেল দিয়ে আরিফের হাতে। আরিফ রাইফেলের ট্রিগারের চাপ দিয়ে ধরে সিংহের গর্জনের মতো বলতে আরম্ভ করে, ক্যাকেল তুই যদি সামনে না আসিস তোর ভাই আজকে শেষ। ক্যাকেল ম্যান কই তুই? সামনে আয়, না হলে তোর ভাই আজকে মরবে। আরিফ এভাবে অনেকটা সময় পাগলের মতো চিৎকার করলেও ভিতর থেকে কেউ বেরিয়ে আসে না। আরিফ হঠাৎ কণ্ঠস্বরে নিচে করে বলে, ওয়েট, তোর বোন কই? তোর বোন কই? ছেলেটি কাঁপা কাঁপা গলায় বলে, ইতালি, জুপুরা বাসা খোঁজ। দেখ ওর বোন কই লুকায় আছে। আরিফের আদেশ পেতেই তার দলের অর্ধেক লোকদের পুরো বাড়ির তন্ন তন্ন করে খুঁজতে থাকে ক্যাকেলের বোনকে, কিন্তু কোথাও পায় না। অবশেষে ব্যর্থ হয়ে ফিরে এসে আরিফকে জানায় এই কথা। আরিফ বন্দুক দিয়ে কপাল চুলকে বলে, সরি রন, তোকে আজ সত্যি মরতে হবে। ছোট ভাইয়ের মতোই ছিলি, তোকে মারতে একটু কষ্ট লাগবে, কিন্তু তোর ভাইয়ের খোঁজ পেতে গেলে যে তোকে মারতেই হবে। কান টানলে তবেই না মাথা আসবে। ছেলেটি আকুতি করে বলে, আমি তো কিছু করিনি। আমাকে কেন মারবে ভাইয়া? আরিফ রনের হাঁটুর কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে ফিসফিস করে বলে, মায়াও কিছু করেনি, তাও তো তোর ভাই ওকে মেরেছে। এখন আমিও তোকে মারবো, এরপর তোর ভাইকে মারবো। তোকে খুব কষ্টের মৃত্যু দিব রে রন। আগুন পুড়ে মরবি তুই। ঠিক 5 মিনিট পর তোর মৃত্যুর প্রতিশোধ নিতে তোর ভাই আসবে আমার কাছে। তখন তোর ভাইকে তোর থেকেও 1000 গুণ কষ্ট দিয়ে মারবো। ওপারে ভালো থাকিস, চিন্তা করিস না, তোর ভাই তাড়াতাড়ি আসে তোর কাছে। বলি আরিফ চলে আসে সেখান থেকে। ক্যাকেলের বাড়ি থেকে বের হয়ে আরিফ ও তার দলবল হেঁটে বেশ দূরে আসতেই ক্যাকেলের বাড়িতে বিশাল বিস্ফোরণ হয়। দাও দাও করে আগুন জ্বলতে থাকে। আরিফ একটা সিগারেট ধরায় সিগারেটের ধোঁয়া ছেড়ে বলে, ক্যাকেল আই অ্যাম ওয়েটিং ফর ইউ। আরিফ যখন সেন্টামনিতে ফিরে তখন প্রায় সকাল হয়ে গিয়েছে। সূর্য উঁকি দিতে শুরু করেছে। সেন্টামনির ভাঙাচোরা ঠিকঠাকের কাজ চলছে। আরিফ গিয়ে আগে সাড়া নিল প্রায় 40 মিনিটে। গোসল করে বের হতেই শরীর ছেড়ে দেয়, বড্ড কাহিল লাগছে, আর হাঁটতে পারবে না বোধহয়। হঠাৎই মাথার চক্কর দিলে আরিফ থপ করে বসে পড়ে, মাথায় হাত দিয়ে। মাথা ঘুরছে, সবকিছু কেমন আবছা হয়ে আসছে, আবার পরিষ্কার হয়ে যাচ্ছে। মাথাটা ঘুরছে। আরিফ ফ্লোরে প্রায় বসে রইল 30 সেকেন্ড এর মতো। সবকিছু স্বাভাবিক হতেই মাথা তারা দিয়ে উঠে দাঁড়ালো। নিজের রুম থেকে বের হয়ে গেল মায়ের রুমে। নরম বিছানা কেমন আরাম করে শুয়ে আছে মায়া। আরিফ খানিক সময় দাঁড়িয়ে মুগ্ধ নয়নে তাকিয়ে দেখলো মায়াকে। তার ময়না পাখিকে ঠিক নিষ্পাপ পাখির মতোই লাগছে। মায়া বেডের ডান দিকে শুয়েছিল।
আরিফ গিয়ে মায়ের বাম পাশে শুয়ে পড়ল। মায়ের মুখ অন্যদিকে ছিল। আরিফ আলতো হাতে মায়ের মুখ নিজের দিকে ফেরায়। ফর্সা গালে ক্ষতস্থানগুলো ফুটে উঠেছে, নীলচে হয়ে আছে মুখের ক্ষতস্থানগুলো, বিশেষ করে ঠোঁটের কোণে নীলচে দাগটা। আরিফ কিছুটা এগিয়ে গিয়ে মায়ের ঠোঁটের কোণে নীলচে দাগটার উপর আলতো চুমু খেল। হঠাৎই মাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আরিফ। এতটা শক্ত করে ধরে যেন কেউ তার কাছ থেকে মায়াকে নিয়ে যাচ্ছে। নিজের ময়না পাখিকে নিজের করে নিয়ে শান্তির ঘুম দেয় আরিফ। এখন সেন্টমণিতে বোমা পড়লেও আরিফের ঘুম ভাঙে না। ঘুম ভাঙলেও নিজের প্রাণ ভোমরাকে রেখে উঠে যাবে না আরিফ। বুঝলাম না, এখানে মায়াকে চুম্মা দিল আরিফ, মায়াকে জড়িয়ে ধরল আরিফ, আজকে তুমি আর আমি লজ্জা পাচ্ছি কেন? দূর আকাশে পর্ব 14 প্রথম অংশ চলবে।